আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে শুনছিলেন সেলন ফ্যামিলি ব্লেন্ড শিরোনাম। পুরো আয়োজনের সঙ্গে থাকছি তানভীর আহমেদ। পুরো খবর। বাঙালির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টে নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর আগে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে মাটিতে চিরনিদ্রায় শায়িত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শোক ও শ্রদ্ধায় স্মরণ করা হলো জাতির পিতাকে। বেলা 11:15টায় ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে পিতার সমাধি সৌধে আসেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুলের শ্রদ্ধায় স্মরণ করেন বাঙালির শ্রেষ্ঠ সন্তানকে। 3 বাহিনীর চৌকস দল দেয় গার্ড অব অনার। এরপর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা, শেখ রেহানা সহ উপস্থিত সবাই। পরে দলীয় প্রধান হিসেবে নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি। এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার। বেলা 12:30টায় সমাধি প্রাঙ্গণ মসজিদে হয় বিশেষ দোয়া ও মিলাদ। এর আগে সকাল 6:30টায় ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোয়া ও মোনাজাত করেন তারা। আওয়ামী লীগ সভাপতি হিসেবেও মুক্তির মহানায়কের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। ধানমন্ডি থেকে বনানী অবস্থানে গিয়ে 15ই আগস্ট কাল রাতে নিহতদের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। স্বাধীনতা বিরোধীরা আজও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। শোকাবহ আগস্টে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি 32 ও বনানী কবরস্থানে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পরই ঢল নামে সর্বস্তরের নেতাকর্মীদের। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি ছিল সবার কণ্ঠে। বঙ্গবন্ধুকে খুন করা গেলেও তার আদর্শ খুন হয়নি। বঙ্গবন্ধু যারা 15 আগস্টে খুন করছে তাদের এখনো কিছু লোক বাকি রয়েছে, তাদের আইনা ফাঁসিতে ঝোলানো না পর্যন্ত আমরা শান্তি হবে না। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি এখনো খুনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। আমরা কোনো অশান্তি দেশে সৃষ্টি করতে দেব না, এটা হলো পরিষ্কার। তারা করতে, আমার মনে হয় তাদের শুভবুদ্ধির উদয় হবে আর তারা এই ধরনের অশান্তি ক্রিয়েট করতে চাবে না বলে আমি মনে করি। তারা ঘৃণা এবং হিংসার রাজনীতি করে। 15ই আগস্ট মিথ্যা জন্মদিন পালন করে, 15ই আগস্ট কেক কাটে, যেটি হিংসা এবং ঘৃণা ছড়াচ্ছে। যারা এরকম হিংসা এবং ঘৃণা ছড়ায়, মানুষ হত্যা করে, মানুষ পুড়িয়ে হত্যা করে, তাদের আসলে রাজনৈতিক অধিকার থাকা উচিত নয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বিএনপির নেতৃত্বে এখনও ষড়যন্ত্র করছে, তাদের পরাজিত করতে হবে। এদের বিরুদ্ধে আজকে লড়াই পরিচালনা করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি ঐক্যবদ্ধ হব, এদের প্রতিহত করব এবং পরাজিত। শোক দিবস উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির সহ দেশের বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা হয়। বাইতুল মোকাররম সহ মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। এদিকে সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা একে আজাদের নেতৃত্বে বের করা হয় শোক র্যালি। প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন সড়ক, পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। খুলনায় জাতির পিতার মুরালে শ্রদ্ধা জানান শ্রম প্রতিমন্ত্রী, সিটি মেয়র সহ নানান শ্রেণী পেশার মানুষ। পরে শিল্পকলা একাডেমিতে হয় আলোচনা সভা। একটি শোক র্যালি বের করে মহানগর আওয়ামী লীগ। অন্যদিকে রাজশাহীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে প্রশাসন সহ নানান সংগঠন। মোড়ে মোড়ে বাজানো হচ্ছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। এছাড়া খাবার বিতরণ, দোয়া মাহফিল সহ দিনভর রয়েছে নানান কর্মসূচি। অন্যদিকে সিলেট, বরিশাল, ময়মনসিংহ সহ সারা দেশেই চলছে নানা আয়োজন।
দর্শক, যেমনটি বলছিলাম, সারা দেশেই নানা আয়োজন শোক দিবসকে ঘিরে পালিত হচ্ছে। আমরা একটু ময়মনসিংহ থেকে সুলতান মাহমুদের কনিকের মাধ্যমে আপনাদেরকে সেই তথ্যটি জানিয়ে দেব এবং রাজশাহী থেকে আবরার সাহেবের মাধ্যমে সেখানকার তথ্যটি আপনাদেরকে জানিয়ে দেব। শুরুতেই ময়মনসিংহে যাচ্ছি। সুলতান মাহমুদ কনিক, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কি অবস্থা আজকে শোক দিবসকে ঘিরে, কি কি কর্মসূচি রয়েছে ময়মনসিংহে? তানভীর, আজকে এই দিবসকে ঘিরে সকাল থেকেই বঙ্গবন্ধুর মোরালে জেলা এবং উপজেলা পর্যায়ে এবং বিভাগীয় শহরে যে সকল জায়গায় বঙ্গবন্ধুর মোরাল রয়েছে সেখানে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের শ্রেণী পেশার মানুষজন। বিশেষ করে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সদস্যবৃন্দরাও কিন্তু এই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং এখন বর্তমানে উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে, আলোচনা সভা অনুষ্ঠান হচ্ছে এবং মুড়ে মুড়ে প্রতিটি জায়গায় মুড়ে মুড়ে ৭ মার্চের ভাষণ কিন্তু সম্প্রচার করা হচ্ছে। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকের এই দিনটিকে বিশেষভাবে উদযাপনের জন্য শাহাদাত বার্ষিকী সেহেতু আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত প্রার্থনা করা হচ্ছে মসজিদে, মন্দিরে, গির্জায়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আজকে কিন্তু গণভোজের আয়োজন করা হয়েছে। দলীয় নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে, জেলা আওয়ামী লীগের উদ্যোগে, ওয়ার্ডে বিভিন্ন জায়গায় অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দরা আছেন তারা নিজস্ব উপায়ে তারা ভুরিভোজের আয়োজন করেছেন এবং সবাইকে সেখানে কিন্তু এই ভুরিভোজে অংশগ্রহণ করার জন্য তারা বলছেন এবং সেটি কিন্তু তারা আয়োজনের মাধ্যমে সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা তারা করেছেন। এবং দিনব্যাপী বিকেল সন্ধ্যা পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে। তানভীর, জি, অনেক ধন্যবাদ আপনাকে। আবরার, আপনার কাছে আসতে চাই। রাজশাহীর সার্বিক আজকের যে কর্মসূচি সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে। এখানে এখন ফ্রি মেডিকেল ক্যাম্প সেখানে স্থাপন করা হয়েছে। সেখানে যারা সাধারণ মানুষ তারা চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন। এখানে প্রায় 12 থেকে 13 জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা মেডিকেল শিক্ষার্থী, পাশাপাশি যারা পাশ করে গেছেন এবং বিভিন্ন জায়গায় চাকরি করছেন তারা কিন্তু এই ক্যাম্পটি পরিচালনা করছেন এবং এখান থেকে ফ্রি চিকিৎসা ব্যবস্থাপত্র সহ বিভিন্ন ধরনের টেস্ট তারা কিন্তু করিয়ে দিচ্ছেন। আর ঠিক আরেক পাশে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু রক্তদান কর্মসূচি চলছে। এখানকার যারা উদ্যোক্তা তাদের কাছ থেকে যেটা জানা গেছে যে এই মেডিকেল ক্যাম্পটি চলবে অন্তত বিকেল 5টা পর্যন্ত। আর রক্তদান যে শিবিরটি চলছে সেইখানে অন্তত 20 থেকে 25 জনের রক্ত দান করার জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং এই রক্তগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করবার পর দেয়া হবে রাজশাহী মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে। ফলে বলা যায় যে আজকের দিনের একটি বিশেষ আয়োজন। এখানে ছাত্র সংগঠন যারা রয়েছে আওয়ামী লীগের তাদের বিভিন্ন শাখা থেকে শিক্ষার্থীরা স্বেচ্ছা প্রণোদিত হয়ে এই জায়গায় অংশ নিয়েছেন এবং এখানে এসে তারা এই মানব কল্যাণের জন্য এই কাজগুলো করছেন। মূলত 15 আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে আজকের দিনে শুধুমাত্র এই মহতি উদ্যোগ তারা হাতে নিয়েছেন এবং এখানে শত শত মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে তারা এখানে কাজ করছেন। পাশাপাশি রক্ত দেবার যে মহতি উদ্যোগ সেটিও কিন্তু গ্রহণ করেছেন এবং মানুষের কল্যাণে সে কাজগুলো করছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা 15 আগস্টের বিভিন্ন কর্মসূচির খবরাখবর জানছিলাম আমাদের দুজন সহকর্মীর কাছ থেকে। কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যায় কুশীলবদের খুঁজে বের করা জরুরি, যাতে মানুষ তাদের ঘৃণা করতে পারে। জাতীয় শোক দিবসে সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, কিছু বিপথগামী বঙ্গবন্ধুকে হত্যা করে পিছিয়ে দেয় দেশকে, কিন্তু অগ্রযাত্রা রুখে দেয়া যায়নি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধান বিচারপতির পর স্মৃতিস্তম্ভে ফুল দেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। বলেন, যেসব দেশ গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে তারাও বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দিচ্ছে না, অথচ এ নিয়ে আদালতের রায় রয়েছে। এটা সম্পূর্ণভাবে এক্সিকিউটিভ সিদ্ধান্ত, সেটা ওনাদের সিদ্ধান্ত নেবেন। এটা হওয়া উচিত বলে আমরা মনে করি। এর পিছনে যে কুশীলবরা ছিল তাদের আইডেন্টিফাই করা উচিত, যাতে করে কিছু না হলো যাতে তাদেরকে ঘৃণা করতে পারে। যারা পালিয়ে আছে এমন দেশগুলো, সেই দেশগুলো কিন্তু গণতন্ত্রের কথা বলে, আইনের শাসনের কথা বলে।
আশা করব তারা যেহেতু গণতন্ত্র এবং মানবাধিকার এবং আইনের শাসনের কথা বলে, তারা অবশ্যই তাদেরকে ফিরিয়ে দিবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 15ই আগস্ট বাঙালির কলঙ্কময় দিন আজ। 1975 সালের এই দিনে মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তৎকালীন সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্য পার পেয়ে যায় কোনো রকম প্রতিরোধ ছাড়াই। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপর থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। হয়তো এটি সবার জন্য নয়, আর তাই তো 15ই আগস্ট। তবে ঘাত প্রতিঘাত আর ষড়যন্ত্র ছিন্ন করে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে বারবার। এই যে দুটি পক্ষ 75-এর পরে হয়ে গেল, এটির মিলন আর সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত স্বাধীনতার বিপক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি বলে স্বীকৃত হবে, বা তারা বিপক্ষতার জন্য যা করে সেগুলি তারা বাদ দেবে। এই আগস্টটি হতে পারত বাঙালি জাতির গর্বের মাস, পিতা হত্যার প্রতিশোধের মাস, কিন্তু ঘাতকের বন্দুকের নল আর জেল জুলুম সবই সেদিন স্তব্ধ করে দিয়েছিল। আমাদের এখনো সচেতন থাকতে হবে, যখন এরা পরাজিত শক্তি পারবে না তখন কিন্তু তারা আবার মরিয়া হয়ে যেতে পারে, এটা ইতিহাসে তাই দেখা গেছে। সুতরাং এটা যে শেষ হয়ে গেছে এটা ঠিক না। তবে তার হয়ে ওঠেনি এ জাতির। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশে এডিস মশা নিধনে বিটিআই আমদানি নিয়ে জালিয়াতির অভিযোগ এনেছে সিঙ্গাপুরের কোম্পানি বেস্ট কেমিক্যাল লিমিটেড। প্রতারণামূলকভাবে প্রতিষ্ঠানের নাম ব্যবহারের অভিযোগ রয়েছে তাদের। হুঁশিয়ারি দিয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার। বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ মহামারী পর্যায়ে, তাই এডিস মশা প্রতিরোধে দেশে বিটিআই কীটনাশক আনার উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গেল 3 আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকঢোল পিটিয়ে তা জাহির করে উত্তর সিটি কর্পোরেশন, আর এটির সরবরাহকারী মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল লিমিটেড। উৎপাদক প্রতিষ্ঠান হিসেবে বলা হয় সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেড। এরই মধ্যে 7 আগস্ট বিটিআই প্রয়োগ কার্যক্রম শুরু করে ঢাকা উত্তর সিটি। তবে বিটিআই জালিয়াতির অভিযোগ তোলে খোদ সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেড। তাদের দাবি, তারা বাংলাদেশে কোনো বিটিআই দেয়নি, তাদের কোম্পানির নাম প্রতারণামূলকভাবে ব্যবহার করা হয়েছে। এছাড়া লি কিয়াং নামে যে এক্সপোর্ট ম্যানেজারের কথা বলা হয়েছে সেই ব্যক্তি তাদের কেউ নয়। এই ভয়াবহ জালিয়াতি নিয়ে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি উত্তর সিটির। তবে তাদের সাথে কীট তত্ত্ববিদ হিসেবে থাকা অধ্যাপক কবিরুল বাশারের দাবি, যে কীটনাশক আনা হয়েছে তার কার্যকারিতা পাওয়া গেছে। তবে মিথ্যা তথ্য দেয়ায় সরবরাহকারীর প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। প্রত্যেকটি পরীক্ষাতেই এটির ইফিকেসি বা ইফেক্টিভনেস আমি পেয়েছি দারুণ। এটার ইফেক্টিভনেস ল্যাবরেটরি পর্যায়ে এক্সিলেন্ট, এটি নিয়ে কোনো সন্দেহ নাই। জানতে পেরেছি যে সেটি তারা সিঙ্গাপুরের সেই কোম্পানি থেকে আনেনি। যদি তারা সেই কাজটি করে থাকে তাহলে আমি মনে করি সেই কাজটি তারা খুবই অন্যায় করেছে। তবে এরই মধ্যে আইনগত ব্যবস্থা নেবার পদক্ষেপের কথা জানিয়েছে সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেড। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রণালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। বলেন, বিদেশগামী কর্মীদের স্মার্ট কার্ড জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত চলছে, প্রমাণ মিললে ফৌজদারি আইনে মামলা হবে বলেও জানান তিনি। পদক্ষেপ তো অনেকটা নেওয়া হচ্ছে, বুঝছেন না, বাট যা কিছু যেটা বলা হয় দ্যাট ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন যারা ধরা পড়বে কেউ বাদ যাবে না। এবার কিন্তু খুব সিরিয়াসলি ধরা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জে একটি কেমিক্যালের কারখানায় আগুন লেগে প্রাণ গেছে 4 জনের। ভোরে এই ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ অনুসন্ধানে 5 সদস্যের একটি তদন্ত কমিটি হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আবারও রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন। এবার ঘটনাস্থল ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের গদারবাগ। ভোরে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। 6টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আমার বোনে কালিন্দি থাকতো, ঈদের 1 সপ্তাহ আগে ওর শ্বশুরে নিয়ে আইছে, কই কিলো বউ আমার কাছে। আমার মা, আপন বোন, চাচাতো বোন আর চাচি মারা গেছে। বিকট শব্দ শুনছি, শব্দ শোনার পরে দেখি সব আলোকিত হয়ে গেছে। দেখি যে উপরে শুদ্ধ আগুন অনেক ভয়াবহভাবে চলতেছে। এখান থেকে কেমিক্যালের গোডাউন গুলো সব উঠানো হোক, কারণ আরো জীবন বাঁচুক। 4টা প্রাণ গেছে, এরপর 1000 প্রাণ চলে যাবে। এরপর কারখানার ভেতর থেকে শিশুসহ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 1 জন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। 3 দিকে মানে গোডাউন ছিল, মাঝে একটা আবাসিক ছিল। প্রাচীরটা ভেঙে ভিতরে যাওয়ার পরে দেখলাম যে এখানে 3 জন যারা বের হওয়ার হয়তো চেষ্টা করেছিল, বাট তারা প্রথমে সাফোকেটেড হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, পরবর্তীতে তারা আর বের হতে পারেনি, পরে তারা মারা গেছে। অনেকটা গোপনেই কেরানীগঞ্জে অবৈধ এই রাসায়নিক কারখানা গড়ে তোলা হয় বলে জানান ঢাকার জেলা প্রশাসক। প্রশাসনের নজরের বাইরে এগুলা গড়ে উঠেছে, কোনোভাবেই এদের কোনো লাইসেন্স বন্ধ কিছু নেই। তবে এটা কি মানে কেমিক্যাল ব্যবহার হতো সেই বিষয়ে আমরা তদন্ত করে দেখব। আমরা স্যাম্পল রাখতেছি এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হবে। পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জে অবৈধ রাসায়নিক কারখানাগুলো স্থানান্তরিত হওয়ার অভিযোগ প্রশাসনের। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়া হয়েছে। ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে তার মরদেহ বের করা হয়। এ সময় শাহবাগ এলাকায় ছড়িয়ে পড়ে কিছুটা উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিপুল পুলিশ। গেল রাত 8টা 40 চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাঈদীর। গেল রোববার কাশিমপুর কারাগারে হৃদরোগে অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই দিনই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে এবং পরে সাঈদীকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে। মানবতাবিরোধী অপরাধের দায়ে 2014 সালের সেপ্টেম্বর মাসে দেলোয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত। এদিকে রাজধানীতে দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সকালে রাজধানীর মিন্টু রোডে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাঈদী হৃদরোগে মারা যান, কিন্তু মরদেহ হস্তান্তর নিয়ে জামায়াতের লোকেরা রাতভর নাটক করেছে। আমার ডিসি প্রোটেকশন এডিসি প্রোটেকশন কয়েকজন সিনিয়র অফিসার আহত হয়, আমাদের গাড়ি ভাঙচুর করে। আজকে তারা যে তাণ্ডব করলো, তারপরে আগামীকাল গায়েবী জানাজা করতে দেওয়ার অনুমতি আমাদের তরফ থেকে দেওয়া হবে না, আমরা এই অনুমতি তাদের দেব না। মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন জঙ্গি আস্তানা সন্ধানে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। সকালে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার আটক 3 সদস্যকে নিয়ে কর্মধা ইউনিয়নের দুর্গম কালাপাহাড় এলাকায় অভিযানে যায় সিটিসি। এর আগে একই ইউনিয়নে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে 2 ধাপে 27 জঙ্গিকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানানোর কথা বলছেন জেলা পুলিশ সুপার।
চট্টগ্রামে বন্যায় ঘর ভেঙে নিঃস্ব মানুষগুলো জানে না কিভাবে ঘুরে দাঁড়াবেন, কারণ ত্রাণের চেয়েও তাদের কাছে এখন বড় দুশ্চিন্তার নাম মাথা গোঁজার ঠাঁই। অনেকেই জীবন জীবিকার উৎস হারিয়ে খুঁজছেন খড়কুটো। রনি দত্তের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু জাহেদ। ঘুরে দাঁড়ানোর নিরন্তর চেষ্টা বন্যায় ঘরভাঙা মানুষের। তাদেরই একজন লোহাগাড়া সদরের বিল্লাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী। অসুস্থ শরীর নিয়ে একটু একটু করে মাটি সরিয়ে পরিষ্কার করছেন ভিটের সাথে মিশে যাওয়া ঘরটি, যাতে আবার গড়ে তুলতে পারেন মাথা গোঁজার ঠাঁই। কিন্তু জানেন না কিভাবে ঘুরে দাঁড়াবেন। আইলে অসহায় মানুষ, আইলে ব্যারি মানুষ, বুঝছেন নি, আর তো অনেক কিছু নাই। টাকার দরকার ঘর বাড়ি তৈরি করার জন্য, সুতরাং ত্রাণের চেয়ে হ্যান্ড ক্যাশ কিছু টাকা দিতে পারলে আমি এলাকার মানুষের উপকৃত হব। স্নাতক পড়ুয়া রোবায়েত হোসেনের অবস্থাও একই। মা ছাড়া কেউ নেই। পড়ার পাশাপাশি পার্ট টাইম চাকুরি করে সংসার চালান। বাড়ে মাথা গোঁজার ঠাইটুকু হারিয়ে এখন দিশেহারা তিনি। তার মতো ঘর না ভাঙলেও কারো কারো বসতি হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। সরকার যদি না দেখে সরকারের পক্ষ থেকে, তাহলে আমার পক্ষে সম্ভব না আমার একটা খুঁটি দেওয়ারও। থাকার কোনো জায়গা নেই, এখন কি করবো আমি দেখি না আল্লাহ কি করে। বন্যায় লোহাগাড়া ও সাতকানিয়ায় ঘর হারা সব মানুষের এখন একই হাহাকার। কি করে আবার ফিরবেন স্বাভাবিক জীবনে? যদিও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কথা জানায় প্রশাসন। আপনাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। আমরা আজকে আপনাদের এখানে এসেছি আপনাদেরকে শুধু এইটুকু বার্তা দেওয়ার জন্য। বন্যায় কেবল ঘর নয়, কেড়ে নিয়েছে অনেকের জীবন জীবিকা, ধ্বংস করেছে ক্ষেতের ফসল। এই যেমন লোহাগাড়া কলাউজান মিয়াজিপাড়ার জুনাইদুল হক। বন্যায় ভেসে গেছে তার প্রায় 20 লাখ টাকার পুঁজি। আমি অল্প কিছু দিনের মধ্যে অনেক টাকা লাভের অংশ আশা করছিলাম, কিন্তু সেটা হয় নাই। বন্যার পানিতে ভাসিয়ে চলে গেছে। তবে ক্ষতিগ্রস্ত চাষিদের সহযোগিতার কথা জানান এই কৃষি কর্মকর্তা। আমাদের অনাবাদী একটা প্রকল্প আছে, সেই প্রকল্পে যদি কোনো বীজ দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, সেই প্রচেষ্টাটা আমাদের আছে। এছাড়া আমরা ক্ষয়ক্ষতির রিপোর্ট আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রাথমিক হিসাবে বন্যায় 2 উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 5000-এর বেশি ঘরবাড়ি। ফসল নষ্ট হয়েছে 3500 হেক্টর জমির। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।